প্রিয় ছাত্ররা, অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এই চ্যাপ্টারে বেশ কিছু বিষয় তোমরা অলরেডি জেনেছো। আমরা ট্রানজিস্টর পোর্শনটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে ট্রানজিস্টর কি, যেটা ইনপুট প্রান্ত থেকে আউটপুট প্রান্তে রেজিস্ট্যান্সের ভেরিয়েশনের মাধ্যমে একটা সিগন্যালকে ট্রান্সফার করে, সেটাকে ট্রানজিস্টর বলা হয়। এবং ট্রানজিস্টরের ধরন অর্থাৎ এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টরের মেকানিজম সম্পর্কে তোমরা জেনেছো। ট্রানজিস্টরের বিন্যাসে তোমরা জেনেছো সাধারণ পিট বিন্যাস অর্থাৎ কমন বেজ, কমন কালেক্টর, কমন এমিটার ইত্যাদি বিন্যাসগুলো সম্পর্কে জেনেছো। এরপরে আমরা যেটা শুরু করেছিলাম, ট্রানজিস্টরের ব্যবহার। সবচেয়ে উল্লেখযোগ্য দুটি ব্যবহার হচ্ছে ট্রানজিস্টরের প্রথমত অ্যাম্প্লিফায়ার হিসেবে এবং দ্বিতীয়ত সুইচ হিসেবে। আরও ব্যবহার আছে ট্রানজিস্টরের, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসেবে। এবং এক্ষেত্রে তোমরা যেটা দেখেছো যে অ্যাম্প্লিফায়ার সেটা কিভাবে কাজ করে, এটা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসের কিছু এডিটিংয়ের কারণে কিছু পোর্শন বাদ চলে যাওয়াতে আমি পুরো অ্যাম্প্লিফায়ার অংশটা আজকে আবার ডিসকাস করতে চাচ্ছি তোমাদের সামনে। তো প্রথমে অ্যাম্প্লিফায়ারের সার্কিটটা আমরা যদি ড্র করি, যে একটা আমরা অ্যাম্প্লিফায়ারের ট্রানজিস্টর গঠনের জন্য কমন ইমিটার কনফিগারেশনটা ড্র করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। কমন ইমিটার কনফিগারেশনে এই যদি হয় একটা ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরের ইমিটারটা যদি কমন থাকে, অর্থাৎ ইনপুট এন্ড এবং আউটপুট এন্ড উভয়ের সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা বলেছিলাম কমন ইমিটার কনফিগারেশন। তো এই হলো ট্রানজিস্টরের তিনটা পোর্শন। এনপিএন ট্রানজিস্টর ধরছি আমরা, যেখানে উপরেরটা হচ্ছে কালেক্টর, দেন বেস, অ্যান্ড দেন এই তীর চিহ্ন দেওয়া পোর্শনটা হচ্ছে ইমিটার। তো এবার বিবর্ধক হিসেবে কাজ করার জন্য এই ট্রানজিস্টরের সঙ্গে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে। এই ট্রানজিস্টরে আমরা যেহেতু ইনপুট সিগন্যালটা দিব বেস এমিটার এন্ডে, তো সেখানে ইনপুট সিগন্যাল দেওয়ার জন্য একটা রেজিস্টরের মাধ্যমে আমরা ইনপুটটা দেওয়ার চেষ্টা করব। এখানে একটা রেজিস্টর দিব এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস এমিটার জাংশনটা যেহেতু ফরওয়ার্ড রাখা হয়, এবং এক্ষেত্রে যেহেতু এনপিএন ট্রানজিস্টর বলছি, বেস এমিটার জাংশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে যেহেতু রাখবো, এখানে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স আমরা অ্যাপ্লাই করব, যার এন প্রান্তটা অর্থাৎ নেগেটিভ প্রান্তটা কানেক্টেড হবে এমিটারের সঙ্গে। আর যেহেতু কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াসে আমরা কানেক্ট করার চেষ্টা করব, সেহেতু এক্ষেত্রে একটা লোড রেজিস্টর হয়ে, লোড রেজিস্টরটা কেন ব্যবহার করছি সেটা পরে বলছি। কালেক্টর যেহেতু এন টাইপ, তার সঙ্গে রিভার্স বায়াস হওয়ার জন্য ব্যাটারির পজিটিভ টাইপটা কানেক্টেড হতে হবে, অর্থাৎ এভাবে যদি কানেকশন দেই তাহলে সেটা রিভার্স বায়াস হিসেবে, কালেক্টরের রিভার্স বায়াস হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এই দুটি ভোল্টেজ সোর্স যে অ্যাপ্লাই করলাম, যেটা এই ইনপুট এন্ডে যে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম, এটাকে ইনপুট বেস বায়াসড ভোল্টেজ বলা হয়, যেটাকে ভিবি দিয়ে ডিনোট করা হচ্ছে। আর আউটপুট এন্ডে যে ভোল্টেজ সোর্সটা অ্যাপ্লাই করলাম, সেটা কালেক্টরে যেহেতু আমরা কানেক্ট করছি, সেটাকে ভিসিসি দিয়ে ডিনোট করছি। আর এখানে যে রেজিস্টরটা দিয়েছিলাম সেটার নাম দিচ্ছি আর আই, আর আউটপুট এন্ডে যে রেজিস্টরটা দিয়েছি আমরা সেটার নাম দিচ্ছি আর নট। এই আর আই এর অ্যাক্রসে কিন্তু আমরা ইনপুটটা দিব। সরাসরি কেন ভোল্টেজ সোর্সটা কানেক্ট না করলাম না, এখানে আর আই একটা রেজিস্টর অ্যাপ্লাই করলাম, তার কারণ হচ্ছে ভোল্টেজ যে মানের অ্যাপ্লাই করা হচ্ছে, সেই মানটা সরাসরি অ্যাপ্লাই করলে কিন্তু ট্রানজিস্টর অনেক সময় পুড়ে যেতে পারে। সেজন্য যদি রেজিস্টরের অ্যাক্রসে আমি সেই ভোল্টেজটাকে অ্যাপ্লাই করি, রেজিস্টর যেহেতু রোধ হিসেবে কাজ করছে, এখানে একটা মিনিমাম লেভেল বা টলারেট লেভেলে সেটা ইনপুটে কার্যকর হবে, ফলে আমার ট্রানজিস্টরটা পুড়ে যাবে না। আর আউটপুট এন্ডে যে রেজিস্টরটা অ্যাপ্লাই করেছি, যেটাকে আর নট দিয়ে ডিনোট করছি, এই রেজিস্টরটার কাজ হলো এই রেজিস্টরের অ্যাক্রসে আমরা যদি আউটপুট নেওয়ার জন্য কোনো একটা
যেটা এই ধরনের সিগন্যাল জেনারেটরে আউটপুট দেখার জন্য যেটা ব্যবহার করা হয় অসিলোস্কোপ। অসিলোস্কোপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো ড্র করা হয় বা বাস্তবে সেটা ব্রেডবোর্ডে কানেকশন দেওয়া হয়, সেটার আউটপুট দেখার জন্য যে স্পেশাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় অসিলোস্কোপ। তো সেরকম একটা ডিভাইস যদি এখানে কানেক্ট করি, আমরা এই রেজিস্টরের অ্যাক্রসে এখানে আউটপুট দেখতে পাবো। ওপিডি এখানে বোঝাচ্ছে আউটপুটের শর্ট ফর্মটা, আর ইনপুট আমরা অ্যাপ্লাই করছি যেহেতু এখানে, তো এখানে ইনপুট আইপি এর শর্ট ফর্ম হিসেবে ব্যবহার করছি ইনপুটটা বলছি আইপি দিয়ে, আর ওপি দিয়ে বোঝাচ্ছি আউটপুট। এবার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের অপারেশনে আমরা চলে আসি। অ্যাম্প্লিফায়ারে যখন একটা খুব উইক সিগন্যাল দিব, সিগন্যাল বলতে সেটা তো এসি সিগন্যালই বোঝাবে, সেই রকম একটা সিগন্যাল আমরা যদি অ্যাম্প্লিফায়ারের ইনপুট এন্ডে অ্যাপ্লাই করলাম, ধরলাম যে যে এসি সিগন্যাল তার পজিটিভ এন্ডটা প্রথমে ইনপুট এন্ডে আসলো। আমরা জানি যে এই ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর যেটা আমরা ব্যবহার করছি, এর বেস এমিটার অর্থাৎ এই জাংশনটা কিন্তু আমরা ফরওয়ার্ড বায়াসড হিসেবে কানেক্ট করেছি। তো এখানে যখন আরেকটা পজিটিভ সিগন্যাল আসলো, অর্থাৎ এসি সিগন্যালের পজিটিভ এন্ডটা আসলো, সেক্ষেত্রে বেস এমিটার জাংশনের সম্মুখ ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসড হওয়ার প্রবণতাটা আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ এখানে পজিটিভ একটা সিগন্যাল আসলো, এটা অলরেডি ফরওয়ার্ড বায়াসড হয়ে আছে। যখন পজিটিভ সিগন্যাল আসলো সেক্ষেত্রে সম্মুখ ঝোঁক আরও বেশি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সম্মুখ ঝোঁক যদি বৃদ্ধি পায়, তোমরা ট্রানজিস্টরের জাংশন হিসেবে কনফিগারেশনটা হয়তো মনে আছে যে এরকম ইমিটার, মাঝখানে বেস, তারপরে কালেক্টর। এখন এখানে যদি আমরা কি করেছিলাম, ইমিটারটাকে ফরওয়ার্ড বায়াসড করার জন্য নেগেটিভ এন্ড কানেক্ট করেছিলাম, বেসটা মাঝখানে থাকে, তারপরে কালেক্টরটা ফরওয়ার্ড বায়াসড হওয়ার জন্য পজিটিভ এন্ডটা এনপিএন ট্রানজিস্টরের জন্য যেহেতু বলছি, এনপিএন ট্রানজিস্টরের বেলায় এই কনফিগারেশনটা নিশ্চয়ই মনে আছে যে ইমিটার কারেন্ট ফ্লো হয় কোন দিকে, এই বরাবর ইমিটার কারেন্ট ফ্লো হয়, কারণ ইলেকট্রনের ফ্লো হয় উল্টা দিকে, আর ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় কারেন্টের ফ্লো তার অপোজিট ডিরেকশনে হয়। আর বেস কারেন্টটাও ঠিক একইভাবে এই ডিরেকশনে ছিল এবং কালেক্টর কারেন্ট ছিল এভাবে। তো যত পরিমাণ ইমিটার ইলেকট্রন এই ক্ষেত্রে মুভমেন্ট হয়, অর্থাৎ ইমিটার থেকে বেজে যায়, বেজ থেকে কালেক্টর, বেজ হয়ে কালেক্টরে যায়, অর্থাৎ ইমিটার কারেন্ট যত বৃদ্ধি পায় কালেক্টর কারেন্ট এবং বেজ কারেন্ট তত বাড়বে, কারণ টোটাল ইমিটার কারেন্টটাকে ডিভাইড করে আমরা বেজ কারেন্ট আর কালেক্টর কারেন্ট পাই। তো ইমিটার কারেন্টটাকে ডিভাইড করে পাই। তো ইমিটার কারেন্ট যত বৃদ্ধি পাবে কালেক্টর কারেন্ট তথা বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট দুটাই বাড়বে। তো যেহেতু আমরা ইনপুট সিগন্যালের পজিটিভ এন্ড এখানে অ্যাপ্লাই করছি, এটি আরও বেশি ফরওয়ার্ড বায়াসড হবে এবং ফরওয়ার্ড বায়াসড হওয়ার কারণে আরও বেশি সংখ্যক ইলেকট্রন এখানে মুভ করতে থাকবে। ইলেকট্রন মুভ করা মানে আলটিমেটলি আমার এখানে ইমিটার যে কারেন্টটা সেটা বৃদ্ধি পাবে। সো ইমিটার কারেন্ট বাড়া মানে বলছি কি, আউটপুটে কালেক্টর কারেন্টটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন আউটপুটে কালেক্টর কারেন্টটা কোন দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে লোড রেজিস্টরের মধ্য দিয়ে পার হয়ে এই বরাবর কালেক্টর কারেন্টটা একটা রাস্তা পাবে। এখন লোড রেজিস্ট্যান্সটা আমরা কেন ব্যবহার করেছিলাম বা আউটপুটের রেজিস্ট্যান্সটা, এর অ্যাক্রসে যদি কোনো কারেন্ট ফ্লো হয় সেখানে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হবে। কিভাবে ড্রপ হবে সেটা আমরা, তোমাদের ওহমস ল নিশ্চয়ই মনে আছে, ভি সমান আই আর, এই সূত্রানুসারে এখানে লিখতে পারি আইসি আর নট, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এই রেজিস্টরের অ্যাক্রসে ফ্লো হচ্ছে সেটার সঙ্গে কি পরিমাণ রেজিস্টর আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে পারবো। তাহলে বিষয়টা টোটাল কি হচ্ছে, ইনপুটে পজিটিভ সিগন্যাল দেওয়ার কারণে ইনপুট এন্ডে বেস এমিটার যে ফরওয়ার্ড বায়াস সেটার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে। যত বেশি ফরওয়ার্ড বায়াসড হবে তত ইমিটার কারেন্ট এর পরিমাণ বাড়বে। ইমিটার কারেন্ট বাড়া মানে আলটিমেটলি আউটপুটে কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়া, আর কালেক্টর কারেন্ট তো ফ্লো হয়ে যাবে এই রেজিস্টরের অ্যাক্রসে। তো এই রেজিস্টরের অ্যাক্রসে আমরা যদি আউটপুট নিতে যাই, আমরা ইনপুটে যে সিগন্যাল দিয়েছিলাম তার চেয়ে বড় মাপের একটা আউটপুট
আমরা এইখানে পাবো এবং সেটা হবে 180 ডিগ্রি রিভার্স হয়ে আসবে। 180 ডিগ্রি রিভার্স হওয়ার কারণটা আমরা একটু পরে এক্সপ্লেন করছি, পুরো মেকানিজমটা আগে ব্যাখ্যা করে নিই। যে এইভাবে পজিটিভ এন্ডটা আমার বিবর্ধিত হলো। ঠিক একইভাবে যখন এই ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলটা অ্যাপ্লাই হবে, নেগেটিভ হাফ সাইকেলটা আসবে। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য একটু আগে আমরা ধরেছিলাম যে বেজ এমিটার এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল আসছে তখন এটা যেহেতু আগে ফরওয়ার্ড বায়াসড হয়েছিল পজিটিভ হাফ সাইকেলের জন্য, এখন যখন নেগেটিভ হাফ সাইকেল আসছে এটা রিভার্স বায়াসড হয়ে যাবে। এখন রিভার্স বায়াসড হওয়া মানে আলটিমেটলি এমিটার কারেন্ট এর ভ্যালু কমে যাওয়া। এমিটার কারেন্ট যদি কমে যায় আলটিমেটলি কালেক্টর কারেন্ট, আউটপুটে যে কালেক্টর কারেন্ট রয়েছে তার মানটাও কমে যাবে। কিন্তু এইখানে যদিও এটা কমে যাওয়ার কথা, এই ইনপুট রেজিস্ট্যান্স আর আই, আউটপুট রেজিস্ট্যান্স আর নট এবং এই যে আউটপুটে ভোল্টেজ ডিভাইস বা ভোল্টেজ সোর্স ভিসি যেটা অ্যাড করা হয়, অর্থাৎ আর আই, আর নট এবং এই ভিসিসি, এই তিনটা জিনিসকে, তিনটা ডিভাইসকে, তিনটা কম্পোনেন্টকে এমনভাবে সমন্বয় করা হয় যেন যদিও রিভার্স সিগন্যাল হওয়ার কারণে আউটপুটে কালেক্টর কারেন্ট কমে যাচ্ছে, তারপরও সেটা ইনপুটে যতটুকু সিগন্যাল দিয়েছিলাম তার থেকে বেশি থাকে। কমে যাওয়ার ফলেও কমে গিয়ে এতটা কমবে না যে সেটা ইনপুটে যা সিগন্যাল ছিল তার চেয়ে কমে যাবে, বরং তার চেয়ে কিছুটা বেশিই থাকবে। তা আলটিমেটলি আমরা পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটেও একটা পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল পেয়ে থাকি, যেটা 180 ডিগ্রি দশা পার্থক্যে হয় কিন্তু বিবর্ধিত হয়। তো এটা হলো বিবর্ধনের টোটাল মেকানিজম। অ্যাকচুয়ালি একটা অ্যাম্প্লিফায়ারে যখন ডিজাইন করা হয় শুধুমাত্র একটা ট্রানজিস্টর দিয়ে কিন্তু সেটা ডিজাইন করা হয় না, বেশ কয়েকটা ট্রানজিস্টর সিরিজে যুক্ত করে সেই টোটাল অ্যাম্প্লিফিকেশনটা করা হয়। কতটুকু বিবর্ধন আমরা চাচ্ছি সেই হিসেবে মেজার করে যে একটা ট্রানজিস্টরের যে আউটপুট এন্ড আমি পেলাম, সেই আউটপুট এন্ডটা যদি আরেকটা ট্রানজিস্টরের ইনপুট এন্ডে যুক্ত করা হয়, এভাবে কয়েকটা ট্রানজিস্টর পরপর যুক্ত করে আমরা টোটাল একটা ভালো মানের অ্যাম্প্লিফিকেশন পেতে পারি। তো এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে আউটপুট এন্ড অর্থাৎ ট্রানজিস্টরের বিবর্ধন কতটুকু হবে সেটি নির্ভর করছে লোড রেজিস্ট্যান্স আর নট, ইনপুট রেজিস্ট্যান্স আর আই, লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স আর নট, আর ভিসিসি এর মানের কোঅর্ডিনেশনের উপর। আর এই টোটাল অ্যাম্প্লিফায়ারের কর্মদক্ষতা, কতটুকু কর্মদক্ষতা আমরা পাবো সেটা নির্ভর করবে এই আর আই, আর নট, ভিসিসি এগুলো তো রয়েছে, তার সঙ্গে আরও দুটা ফ্যাক্ট যুক্ত হবে, যেটাকে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধক গুণক আলফা আর প্রবাহ লাভ বিটা। এই দুটা জিনিস, প্রবাহ বিবর্ধক গুণক আলফা আর প্রবাহ লাভ বিটা। তো এই প্রবাহ বিবর্ধক গুণক অ্যালফা, সেটা বলতে কি বোঝায়, আমরা যেহেতু কমন ইমিটার কনফিগারেশন নিয়ে কথা বলছি, সবসময় আমরা বারবার দেখছি যে কমন ইমিটার কনফিগারেশনটাই বেশি ব্যবহার হচ্ছে। তার কারণ কি, আমরা তো তিনটা কনফিগারেশন পেয়েছিলাম, কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর, বাট কমন ইমিটারটা কেন বারবার ব্যবহার করছি? কারণ কমন ইমিটার হচ্ছে এমন একটা বিন্যাস যার মধ্য দিয়ে ভোল্টেজ গেইন এবং পাওয়ার গেইন, অর্থাৎ ভোল্টেজ এবং পাওয়ার, আমরা আউটপুট ভোল্টেজ এবং পাওয়ার অন্যান্য যে দুটা কনফিগারেশন তার চেয়ে বেশি পেয়ে থাকি বলে অ্যাম্প্লিফায়ার, বিশেষত অ্যাম্প্লিফায়ার বর্তনীতে কমন ইমিটার বিন্যাসটা বেশি ব্যবহার করা হয়। তো তাই বলে যে আমরা অন্য বিন্যাসগুলো ব্যবহার করতে পারবো না তেমন না, তবে কমন ইমিটার কনফিগারেশনটা এই সংযোগে ব্যবহার করা হয় বেশি। তো প্রবাহ বিবর্ধন গুণক বলতে কি বুঝি, প্রবাহ বিবর্ধক গুণক, এই কমন ইমিটার কনফিগারেশনে যদি কালেক্টর বেস ভোল্টেজ, বেস কালেক্টর জাংশনের যে ভোল্টেজ সেটাকে ধ্রুব ধরা হয়, এটা ছিল বেস কালেক্টর, বেস কালেক্টরের জাংশনের ভোল্টেজটাকে আমরা যদি ধ্রুব ধরি, সেই ক্ষেত্রে কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের টোটাল যে পরিবর্তন, এখানে ভিসিবি কিন্তু এই রেশিওটার সঙ্গে গুণ অবস্থায় না, এটা কনস্ট্যান্ট বোঝাতে ব্র্যাকেটের জাস্ট নিচে লেখা হয়েছে যে ভিসিবি যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের পরিবর্তনের যে রেশিও তাকে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক।
আরেকটা টার্ম হচ্ছে প্রবাহ লাভ, সেটা কি? সেটা হচ্ছে এই কমন ইমিটার কনফিগারেশনে প্রথমটা বলেছিলাম কালেক্টর বেস জাংশন ধ্রুব থাকবে, আর প্রবাহ লাভের ক্ষেত্রে কালেক্টর ইমিটার জাংশন যদি ধ্রুব হয়, সেক্ষেত্রে জাংশন ভোল্টেজ যদি ধ্রুব হয়, অর্থাৎ এক্ষেত্রে কালেক্টর ইমিটার যে ভোল্টেজ সেটার মান যদি চেঞ্জ না করা হয়, সেক্ষেত্রে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যে রেশিও তাকে বলা হচ্ছে প্রবাহ লাভ। এবং এই দুটা জিনিস আমাদের কাজে লাগবে বা ক্যালকুলেশনে আনতে হবে অ্যাম্প্লিফিকেশন কতটুকু হচ্ছে সেটা জানার জন্য। আর এই ইকুয়েশনগুলো তোমার ম্যাথের জন্য কাজে লাগবে। এই চ্যাপ্টারে ম্যাথ রিলেটেড প্রশ্ন খুবই কম, বিশেষ করে সেমিকন্ডাক্টর বেস যে বিষয়গুলো এবং তার থেকে ইলেকট্রনিক্স ট্রানজিস্টর বিষয়গুলোতে ম্যাথ বেসড কোয়েশ্চেন কম। ম্যাথ বেসড কোয়েশ্চেন আসছে চ্যাপ্টারের একেবারে শেষের দিকে, অর্থাৎ সিগন্যাল যেটা তোমরা নাম্বার পদ্ধতি এবং বিভিন্ন ধরনের গেট, সেই রিলেটেড প্রশ্নগুলো রয়েছে। তো এই অংশটা থেকে, অর্থাৎ এখান থেকে এই ইকুয়েশনগুলো লাগবে। আরেকটা লাগবে তোমাদের এই যে প্রবাহ বিবর্ধক গুণক আর প্রবাহ লাভ, তার মধ্যে সম্পর্কটা একটু প্রয়োজন আছে। এই সম্পর্কটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে প্রবাহ বিবর্ধক গুণক অ্যালফা এবং বিটার সম্পর্ক আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে জানি ইমিটার কারেন্ট আইই সমান আইবি প্লাস আইসি। এটা এই ইকুয়েশনটা একটু আগেও লিখেছিলাম, আইই সমান আইবি প্লাস আইসি। তো সেক্ষেত্রে যদি ডেল আইবি বা আইই এবং আইসি আইবি এর পরিবর্তন হিসেবে লিখতে চাই, লিখতেই পারি ডেল আইবি সমান ডেল আইই মাইনাস ডেল আইসি। আবার একটু আগে বিটার যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম প্রবাহ লাভ বিটা সমান লিখেছি ভিসিই যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি হচ্ছে বিটা। তো এইখানে ডেল আইবি এর এই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করলাম, আইসি ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি ডেল আইই মাইনাস ডেল আইসি। আবার এই উভয় লব এবং হরকে উভয়কে যদি ডেল আইই দিয়ে ডিভাইড করি, উপরে থাকছে ডেল আইসি বাই ডেল আইই এবং নিচে থাকছে 1 মাইনাস ডেল আইসি বাই ডেল আইই। এবং ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই এটা হয়তো আমরা একটু আগেই দেখেছি, যদি খেয়াল করি এখানে দেখেছিলাম এটা সমান ছিল আলফা, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই যদি হয় সেটা সমান অ্যালফা বসালে বিটা এবং অ্যালফার মধ্যে সম্পর্কটা দাঁড়ায় বিটা সমান অ্যালফা ডিভাইডেড বাই 1 মাইনাস অ্যালফা। এবং এই ইকুয়েশনটাও আমাদের লাগবে ম্যাথের জন্য। এই রিলেটেড ইকুয়েশন রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, তোমরা প্র্যাকটিস অংশে যখন প্র্যাকটিস করবে দেখবে যে এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসে। একটু আগে যেটা বলেছিলাম যে কম ইমিটার বা ট্রানজিস্টরের ক্ষেত্রে বিবর্ধনের পর আউটপুট যেটা পাচ্ছি আমরা, সেটা টোটালি 180 ডিগ্রি দশা পার্থক্যে পাওয়া যায় বা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তার কারণটা কি আমরা ডিসকাশনের সময় বলেছি একটু আগে, যে প্রথম ইনপুটের প্রথম অর্ধচক্র অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য যেটা ছিল ট্রানজিস্টরের বেজ এমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াসড ছিল এবং যার কারণে এমিটার কারেন্ট বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে কালেক্টর কারেন্টও বৃদ্ধি পেয়েছে। ফলে আরএল যে রেজিস্টর বা আর নট লোড রেজিস্টর তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলতে কি বুঝি, বিভব পতন, সেটা বৃদ্ধি পেয়েছে, ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেয়েছে। এবং ফলে এই অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যত বৃদ্ধি পাবে, আমার যে আউটপুটের আরেকটা জাংশন আছে বেস কালেক্টর জাংশন, এই জাংশনে ভোল্টেজ ডিফারেন্সটা হ্রাস পাবে, যেটাকে বলছি ভিসিবি বেস কালেক্টর জাংশন। তার যে ভোল্টেজ ড্রপ সেটা ভোল্টেজ ডিফারেন্সটা হ্রাস পাবে। এখন এই ডায়াগ্রাম অনুযায়ীও যদি একটু ফলো করতে থাকো, যে আমরা কালেক্টরটা কানেক্টেড হচ্ছে রিভার্স বায়াসে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ এন্ড কালেক্টর বা নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, এন প্রান্তের সাথে যুক্ত আছে, যেহেতু রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস অবস্থায় বেস কালেক্টর অর্থাৎ এইখানকার ভোল্টেজটা বলছি ভিসিবি,
ঠিক আছে। তো বেস কালেক্টর ভোল্টেজ হ্রাস পাওয়া মানে কি, এখানে এটা যুক্ত আছে ধনাত্মক প্রান্তের সঙ্গে। বেস কালেক্টর ভোল্টেজ হ্রাস পাচ্ছে মানে কালেক্টর এন্ডটা আরও কম ধনাত্মক হচ্ছে, কারণ এটি হ্রাস পাচ্ছে মানে কম ধনাত্মক হচ্ছে। আর কোনো কিছু কম ধনাত্মক হওয়া মানে কি আলটিমেটলি সেটা কি হওয়া, আমরা বুঝি ঋণাত্মক হওয়া। কালেক্টর এন্ডে এই ভোল্টেজটা হ্রাস পাওয়ায় কালেক্টর জাংশনে এই ভোল্টেজ হ্রাস পাওয়ার অর্থ মানে এখানে কালেক্টরের যে পজিটিভ এন্ডটা আছে সেটা হ্রাস পাওয়া মানে কম ধনাত্মক হচ্ছে। কম ধনাত্মক হওয়া মানে সেটা আলটিমেটলি ঋণাত্মক হয়ে যাওয়া। যেটা আমি পজিটিভ সিগন্যাল হিসেবে অ্যাপ্লাই করলাম, তাহলে নেগেটিভ সিগন্যালে সেটা ঋণাত্মক দিকে থাকছে। এই কারণে ঠিক একইভাবে যদি নেগেটিভ হাফ সাইকেলটা ইনপুটে অ্যাপ্লাই করি, সেটা আবার উল্টা পজিটিভ এন্ডে পাবো একই নিয়মে। তো এটা হচ্ছে কারণ আমাদের বহির্গামী ভোল্টেজে যে সিগন্যালটা পাই সেটা 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকে। তার কারণ হচ্ছে এটা, তোমরা আর একটু পড়ে নিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরের যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সুইচ ট্রানজিস্টর, দ্য ইউজ অফ ট্রানজিস্টর অ্যাজ আ সুইচ। একটা সুইচের কাজ কি আমরা জানি, যে এখানে ধরলাম একটা সুইচ যদি অ্যাপ্লাই করি অফ অবস্থায় থাকে অথবা সেটা অন অবস্থায় থাকে। অফ অবস্থা মানে এটার মধ্য দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস হবে না, এটা একটা ওপেন রাস্তা থাকবে। আর কোনো কিছু রাস্তা ওপেন হওয়া মানে কি সেখানে বাধাটা অসীম থাকবে, অর্থাৎ ইনফাইনিট পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে। আর অন হওয়া মানে কি এখান দিয়ে ইলেকট্রিসিটি খুব সহজে ফ্লো হবে, কোনো বাধাই পাবে না। দ্যাট মিনস রেজিস্ট্যান্স জিরো বা জিরোর কাছাকাছি হবে। তো এই হলো সুইচ। একটা সুইচ অন অফ হওয়া বা অন অফ হওয়া বলতে কি বোঝায়, একটা হচ্ছে যদি অন থাকা মানে সেখানে রেজিস্ট্যান্স অসীম থাকা, আর অফ হওয়া মানে সেখানে রেজিস্ট্যান্স প্রায় জিরোর কাছাকাছি থাকা। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এবার ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো ট্রানজিস্টরের অন অফের জন্য আমরা প্রথমে অফ স্টেটটা নিয়ে যদি কাজ করি বা বলতে চাই, যে একটা ট্রানজিস্টর সেটাকে অন করতে হলে তার ইনপুটে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ইনপুট এন্ড, যেটা বেস, এটা হচ্ছে কালেক্টর অ্যান্ড এইটি চিহ্নিত প্রান্তটি হচ্ছে ইমিটার। তো ইনপুট প্রান্ত যেহেতু বেজ এমিটার প্রান্তটাই ইনপুট হিসেবে কাজ করছে এবং সেই এনপিএন ট্রানজিস্টর নিয়েই কথা বলছি। তো ট্রানজিস্টরটাকে অন করতে হলে সেখানে একটা ইনপুট প্রদান করতে হবে। ধরলাম আমরা এই মুহূর্তে এখানে কোনো ইনপুট দিচ্ছি না, অর্থাৎ ইনপুট ভোল্টেজ সেটা সমান 0, আর ইমিটারটা যেহেতু গ্রাউন্ডেড আছে, ইমিটারের এন্ডের যে ভোল্টেজ সেটাও 0। তাহলে আলটিমেটলি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভিবিই অর্থাৎ বেস এমিটার ভোল্টেজ ডিফারেন্স, দেখো বেস এন্ডে ভোল্টেজ 0 কারণ কোনো ইনপুট এখানে আমরা অ্যাপ্লাই করি নাই। এমিটার এন্ডের ভোল্টেজ সেটাও 0, তাহলে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাও 0 থাকছে। এখন একটা ট্রানজিস্টরকে অন সিচুয়েশনে আসতে হলে একটা মিনিমাম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতে হবে ইনপুট এন্ডে, এবং সেটা ভিবিই তার মানটা হতে হবে 0.7 এর সমান বা তার চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে একটা ট্রানজিস্টর অন হয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি ভিবিই এর মানটা 0, তার মানে ভিবিই হচ্ছে লেস দেন 0.7। এটা সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে 0.7 ভোল্ট। তো যেহেতু 0.7-এর নিচে রয়েছে ভিবি এর মানটা, কাজে এই ট্রানজিস্টরটা কিন্তু অন হচ্ছে না। যতক্ষণ না অন হবে ততক্ষণ এই ট্রানজিস্টরে কোনো বেস কারেন্ট ফ্লো হবে না। দ্যাট মিনস আইবি সমান 0 হবে। আর বেস কারেন্ট যদি ফ্লো না হয়, আলটিমেটলি কালেক্টরের অ্যাক্রসে আইসি, যে কালেক্টর কারেন্ট আইসি, সেই কারেন্টটাও আমরা পাবো না। যতক্ষণ না বেস কারেন্ট ফ্লো হচ্ছে, ট্রানজিস্টরটা অন না হচ্ছে, ততক্ষণ কালেক্টরের অ্যাক্রসেও কোনো কারেন্ট পাবো না, আইসি সমান 0 হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই রেজিস্ট্যান্সটা রাখি বা তার পরিবর্তে এখানে একটা লাইট বা যে কোনো একটা ডিভাইস অ্যাড করি, এই ডিভাইসটা কখন অন হবে, এর মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করে যাবে। তো যেহেতু কালেক্টর বেস কারেন্ট 0, ট্রানজিস্টর এখনও অফ মোডে আছে,
বেস কারেন্ট জিরো, কালেক্টর কারেন্ট জিরো, কোনো কারেন্টের মধ্য দিয়ে পাস হচ্ছে না, কাজেই এই লাইটটা বা এই ডিভাইসটা অন হবে না, সেটি অফ স্টেটে থাকবে। তো এক্ষেত্রে কন্ডিশনগুলো কি কি পাচ্ছি, প্রথমত ইনপুট জিরো থাকার কারণে বেস এমিটার ভোল্টেজ যেটা ভিবিই তার মানটা 0.7-এর নিচে থাকছে। অর্থাৎ এটা একটা ট্রানজিস্টরের মেকানিজমকে তিনটা অংশে ভাগ করতে পারি আমরা, অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ রিজিয়ন আর স্যাচুরেশন রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন যেটা হয় আমরা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যেটা ছিল যে ইনপুটে ফরওয়ার্ড অবস্থানে রেখে এবং আউটপুটটাকে রিভার্স অবস্থানে রেখে যে ফাংশনটা হয় সেটা অ্যাক্টিভ রিজিয়নে হয়, কিন্তু সুইচ হিসেবে যখন সে কাজ করে তখন ট্রানজিস্টর আইদার কাট অফ রিজিয়নে কাজ করবে অথবা স্যাচুরেশন রিজিয়নে। তো এই ক্ষেত্রে যেহেতু বেস এমিটার ভোল্টেজটা 0.7 ভোল্ট, তার নিচে এই ভোল্টেজটাকে বলা হয় কাট অফ ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। 0.7 ভোল্টটাকে বলা হচ্ছে কাট অফ বা থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এই ভোল্টেজের নিচে যদি ট্রানজিস্টরের বেস এমিটার জাংশনের ভোল্টেজ থাকে তাহলে ট্রানজিস্টরটা যেহেতু অন হচ্ছে না, এটা কাট অফ রিজিয়নেই থাকছে। আর এক্ষেত্রে আমরা বেস কারেন্ট জিরো পাচ্ছি, কালেক্টর কারেন্ট জিরো পাচ্ছি। আরেকটা জিনিস যেটা পাচ্ছি, আমরা যদি এখানে একটা লুপ হিসেবে কনসিডার করি, আউটপুট এন্ডে দেখতে পাবো যে বিসিই অর্থাৎ এই ট্রানজিস্টরটা অন হওয়া মানে এইখানে এটা শর্টেড হওয়া। তো এক্ষেত্রে যদি ভোল্টেজ ড্রপ জিরো হয় তার মানে এই ট্রানজিস্টরটা অন হয়ে যাওয়া বা শর্টেড হওয়া। কিন্তু আমরা যদি এই লুপটা কনসিডার করে কারশফের সূত্র অ্যাপ্লাই করে এখানে খেয়াল করি, দেখব যে ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি আর নট। যেহেতু লোড রেজিস্ট্যান্স আর নট দিয়েছে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে আইসি পরিমাণ, এটা হচ্ছে আইসি আর নট। তো আমরা একটু আগেই দেখলাম আইসির মান জিরো হলে আলটিমেটলি ভিসিই সমান ভিসিসি হয়। অর্থাৎ এখানে যে পরিমাণ ভোল্টেজ দেওয়া হচ্ছে আউটপুট এন্ডে সেটাই আমরা এই ভিসিই ট্রানজিস্টরের কালেক্টর এমিটার যে জাংশন বা আউটপুট এন্ড সেখানে সেই ভোল্টেজটাই পাচ্ছি, অর্থাৎ এটি অন হচ্ছে না বলেই এরকম হচ্ছে। তাহলে টোটাল সাম আপ করতে গেলে কি হয়, ইনপুট এন্ডে আমরা কোনো সিগন্যাল অ্যাপ্লাই করিনি বলে ট্রানজিস্টরের বেস এমিটার জাংশন ভোল্টেজ সেটা 0.7-এর নিচে আছে, এবং 0.7-এর নিচে থাকলে সেটাকে কাট অফ বলা হয়, কাট অফ রিজিয়নে আছে। এর কারণে বেস কারেন্টটা জিরো পাচ্ছি, বেস কারেন্ট জিরো থাকার কারণে কালেক্টর কারেন্ট জিরো থাকছে, এবং এই রাস্তায় যদি আমি কোনো একটা লাইট বা কোনো একটা ডিভাইস রাখি সেটা সুইচ অন হচ্ছে না, কারণ এইখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এবং যেটা পাচ্ছি ভিসিই ট্রানজিস্টরের কালেক্টর বেস ভোল্টেজ সেটা আউটপুট যে ভোল্টেজ ভিসিসি তার সমানই পাচ্ছি। তো এটা গেল অফ স্টেট। এইবার অন স্টেটের জন্য, যেহেতু অফ স্টেটে আমরা এখানে কোনো সিগন্যাল দিই নাই, হয়তো এখানে একটা যে কোনো একটা পালস দিতে পারি। পালস বলতে এখানে নির্দিষ্ট মানের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা। এখানে ধরো 5 ভোল্টের একটা পালস দিলাম বা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ইনপুট অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, এখন এখানকার এমিটার এন্ডের ভোল্টেজ জিরো, বাট বেস এন্ডের এখানে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি। তাহলে বেস এমিটার ভোল্টেজ সেটা একটু আগে যেটা জিরো ছিল এটা নিশ্চয়ই জিরো থাকবে না, ভোল্টেজ ডিফারেন্স, বেস এমিটার ভোল্টেজ ডিফারেন্স এটা অবশ্যই কি হবে, এমনভাবে নেওয়া হয় যেন 0.7-এর উপরে হয়। তো এইটা যদি 0.7-এর উপরে হয়, বেস এমিটার ভোল্টেজটা 0.7-এর উপরে হলে এই ট্রানজিস্টরটা অন হয়ে যায়, অর্থাৎ সেটি স্যাচুরেশনে চলে যায়, অন হবে, এবং অন হওয়া মানে এখান দিয়ে বেস কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যাবে। এইবার কি হবে, আস্তে আস্তে ট্রানজিস্টরটা যত ইনপুট ভোল্টেজ পাবে বেস কারেন্টটা বাড়তে থাকবে। বেস কারেন্ট বাড়তে থাকলে আলটিমেটলি এইখান দিয়ে কালেক্টর কারেন্ট যেটা সেটার পরিমাণও বাড়তে থাকবে। বেস কারেন্ট বাড়ছে, কালেক্টর কারেন্টও বাড়ছে, ফলে এইখানে যদি এই যে কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে এই পথে আমরা যদি আবার একটা লাইট বা যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস সম্পৃক্ত করি, অ্যাড করি, এর মধ্য দিয়ে তো কালেক্টর কারেন্টটা পাস করেই যাবে। কারেন্ট পাস করা মানে সেটি অন হওয়া, ঠিক আছে। আর এইখানে যে আউটপুট রেজিস্টরটা দিলাম, এই রেজিস্টরটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা আমরা বের করতে পারি। ওই যে লুপ যেটা বের করলাম একটু আগে সেখান থেকেই ভিসিই সমান
ভিসিসি, ভিসিই কোনটা? এইখানকার ভোল্টেজটা, কালেক্টর বেস, কালেক্টর এমিটার যে ভোল্টেজ সেটা। তাহলে ভিসি ই সমান দাঁড়াচ্ছে ভিসিসি, ভিসিসি হচ্ছে এই ভোল্টেজটা, মাইনাস আই সি আর নট। এখন দেখো, খেয়াল করো, এই আইসির মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে, আলটিমেটলি এদের মধ্যে ডিফারেন্সটা কমতে থাকবে। যেহেতু আইসির মান বাড়ছে বলছি, এই ভিসিসি আর আইসি আর নটের ডিফারেন্স কমতে থাকবে, এবং আর নট এবং ভিসিসি, আইসি তো নিজে থেকে চেঞ্জ হচ্ছে না, আর নট আর ভিসিসি চেঞ্জের উপরই আইসিটা চেঞ্জ নির্ভর করছে। আর নট এবং ভিসিসি যদি এমনভাবে সিলেক্ট করা হয় যে আইসি আর নট এর মান প্রায় ভিসিসির সমান হবে, কারণ আইসি আস্তে আস্তে বাড়বে, এই মানটার প্রায় কাছাকাছি হবে, একটা সময় দেখা যাবে ভিসিই 0 হয়ে যাচ্ছে, সেখানে ভোল্টেজ ড্রপ, এই ভিসির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 0 হয়ে যাচ্ছে। তো ওই কন্ডিশনে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে বলা যাবে, আর কারেন্টটা আইসিটা ম্যাক্সিমাম হবে এই অবস্থায়, যেটাকে বলা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। তো অন স্টেটের ক্ষেত্রে আমরা কি কি বিষয় দেখলাম? আমরা যেহেতু জানি ভি সমান আই আর, ওমস ল অনুযায়ী ভি সমান আই আর, যেহেতু এখানে ভি 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি, তাহলে এখানে রেজিস্ট্যান্সও আলটিমেটলি 0 হবে। ঠিক আছে, তো যেটা অন স্টেটে উল্লেখযোগ্য বিষয়গুলো দেখলাম যে কি, এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে ইনপুটে। সিগন্যাল অ্যাপ্লাই করার কারণে বেজ এমিটার ভোল্টেজটা সেটা 0.7-এর চেয়ে বেশি হবে, এবং 0.7-এর চেয়ে বেশি হওয়া মানে ট্রানজিস্টরটা তার অপারেশনে চলে যাবে, এবং ট্রানজিস্টর যখনই তার কাজ শুরু করবে এই বেস কারেন্ট বাড়বে, বেস কারেন্ট বাড়লে আলটিমেটলি কালেক্টর কারেন্ট বাড়বে। এখান দিয়ে কালেক্টর কারেন্ট যত ফ্লো হবে, কালেক্টর কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে যদি আমরা কোনো একটা ডিভাইস রাখি সেটি গ্লো করবে, অন হবে। তো এইখানে এই ওয়েটা যেহেতু শর্ট হয়ে গেল, এটা একটি সুইচ হিসেবে কাজ করে, আর এখানে যেটা ছিল এটা ওপেন ছিল, সেটি অফ স্টেট হিসেবে কাজ করছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় অফ স্টেট আর অন স্টেটের মধ্যে, অফ স্টেটে আমার বেস এমিটার জাংশন ভোল্টেজ, অর্থাৎ বেস এমিটার জাংশন এটাও রিভার্স বায়াস ছিল, আবার বেস কালেক্টর জাংশন সেটাও রিভার্স বায়াসে কাজ করছে, অর্থাৎ দুইটাই রিভার্সে থাকছে। আর অন স্টেটের ক্ষেত্রে বেস এমিটার এবং বেস কালেক্টর এই দুটোই কিন্তু ফরওয়ার্ড হিসেবে কাজ করছে, ফরওয়ার্ড ডিরেকশানে কাজ করছে। তো এটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় এই ট্রানজিস্টরের সুইচের অন অফ হওয়ার ক্ষেত্রে টোটাল মেকানিজম এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর যেটা যে এই ট্রানজিস্টর সুইচ হিসেবে ব্যবহার করার সুবিধা কি, আমরা তো কনভেনশনাল যে ট্রানজিস্টর সুইচ রয়েছে সেগুলোই ব্যবহার করতে পারি, তার পরিবর্তে এই যে ট্রানজিস্টর সুইচটাকে ইলেকট্রনিক সুইচ বলা হয়। তো ইলেকট্রনিক সুইচ ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো কমন যে সুইচগুলো সেগুলো আমাদের ম্যানুয়ালি অপারেট করতে হয়, হাত দিয়ে সুইচ অন অফ করতে হয়, বা ম্যানুয়ালি যে কোনো ওয়েতে অপারেট করতে হয়। বাট এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা ট্রানজিস্টরটাকে অন অফ করতে পারি। ট্রানজিস্টর আকারে খুব ছোট হয় এবং ওজনে খুব কম হয়, এই কারণে এই সুইচটা ব্যবহারও সুবিধাজনক হয় এবং স্পিডি হয় অনেক বেশি। একটা ম্যানুয়াল ট্রানজিস্টর ব্যবহার করলে ধরো আমি প্রতি সেকেন্ডে সেটাকে যদি 3 বার অপারেট করতে পারতাম, একটা ট্রানজিস্টর যেহেতু স্পিডি খুব ডিভাইস, সেটা ব্যবহার করে প্রতি সেকেন্ডে তার কয়েক গুণ বেশি অপারেট করতে পারবো। এটা আরেকটা বড় সুবিধা এই ট্রানজিস্টর বেস সুইচ ব্যবহার করার। তো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে ট্রানজিস্টরের ফাংশন, অ্যাম্পলিফায়ারের কিছু কিছু বিষয়ে গ্যাপ রয়ে যাওয়া, সেটা আজকে আবার ডিসকাস করলাম, এবং সুইচ সেটাও মোটামুটি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য। প্রবলেম থাকলে সেটা জানাবে এবং শেয়ার করবে। তোমাদের ফিডব্যাক পেলে আমাদের ক্লাসগুলো নিতে আমরা আরও এনকারেজড হই, নতুন নতুন কিছু ইনক্লুড করার চেষ্টা থাকে, তো ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো। আর আরেকটা বিষয় যেটা স্কিপ পড়েছে, তোমাদেরই একজন আমাকে জানিয়েছো, ধন্যবাদ জানাই আতিফকে, যে আগের একটা ক্লাসে যেখানে ডায়োড রেকটিফায়ার পড়িয়েছি, সেন্টার টেপড রেকটিফায়ার পোর্শনটা একটু স্কিপ হয়ে গেছে, সেটা আমি আবার নেক্সট ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।